হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছি মুখার্জি বাড়িতে আয়ুষী তটিনীর ঘাড়ে আরাধ্যার এই অবস্থার দায় চাপাচ্ছে। বৌমণি তখন তাকে দেখে বলছে, কবির অন্যায় করবে, নিজের বাবার পাওয়ার দেখিয়ে গুন্ডামি করবে, আইন ভাঙবে, আর এটা তটিনীর দায় হতে পারে না। এবার আরাধ্যা তখন বৌমণিকে বলছে, প্লিজ এনাফ, আর নিন্দে করো না, ছেলেটা কি অবস্থায় আছে কে জানে, আর নিন্দে করো না। এরপর বৌমণির কাছে ফোনটা চেয়ে তটিনীকে বলছে, ছর্দি ভাই, আমার কবিরকে তুই আমার কাছে ফিরিয়ে দে। কিছুক্ষণ চুপ থাকার পর তটিনী বলছে, আমি কোনো আইনজীবী নই, তাই কবিরকে আমি ফিরিয়ে দেওয়ার দায়িত্ব নিতে পারবো না, তবে তোকে শ্বশুরবাড়ি পৌঁছানোর দায়িত্ব আমি নিতে পারবো, আর কিছুক্ষণে আমরা আসছি, এই বলে ফোনটা রেখে দেয়। তার কথা শুনে আরাধ্যা আবারও কাঁদতে শুরু করে। শিবপ্রসাদ তটিনীকে বলছে, তোমার জন্য আমার খারাপ লাগছে, তুমি রেডি হয়ে নাও, আমি ব্যাগটা রেখে আসছি। এরপর ব্যাগটা রাখতেই শীতল শিবপ্রসাদকে ফোন করেছে। ফোন করে বলছে, একজন কথা বলবে তোমার সাথে, এই বলে ফোনটা কবিরকে দেয়। কবির ফোনে জিজ্ঞাসা করছে, পরশুরাম বলছেন? শিবপ্রসাদও পাল্টা জিজ্ঞাসা করছে, আপনি কে বলছেন? কবির তখন তার পরিচয় দেয়। এরপরে পরশুরাম কবিরকে বলছে, তোমার তো জেল কাস্টাডি হয়েছে, তাহলে শীতল তোমার কাছে পৌঁছলো কিভাবে? তখন শীতল ও পরশুরাম যে এমনটাই বলবে এটা ভেবে শীতল হাসছে। আর কবিরের কাছে ফোনটা নিয়ে বলছে, আমি হাওয়ার মতো সর্বত্র পৌঁছে যেতে পারি। তো পরশুরাম বলছে, তুমি শীতল নাও, তুমি শিখিনি তালুকদার, কলেজের সেই মেয়েটা, তাই না? শীতলের তো শুনে হোঁশ উড়ে যায়। শীতল বলছে, তুমি কি বলছো এসব? উত্তরে তখন পরশুরাম বলছে, আমি আইকিউ বেচে খাই, লোককে বলি যে কথা বেচে খাই, বিমা পলিসি বেচে খাই, কিন্তু আসলে আমি আইকিউ বেচে খাই। তুমি তো জানো বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামকে, পুরাণ টুরাণ নিশ্চয়ই পড়েছ, তার হাতিয়ার ছিল কুঠার, আর এই পরশুরামের হাতিয়ার প্রহার আর চেম্বার। তুমি যেটা করছো শিখি, ঠিক করছো না। এরপর ৭২ ঘন্টার মধ্যে তোমাকে তুলে নিয়ে আসবো, চ্যালেঞ্জ করছি। শুনে শীতল বলছে, তুমি আমাকে চ্যালেঞ্জ করবে না, আর শিখি যার কথা তুমি বলছো সে অনেক দিন আগেই মারা গেছে, শুধুমাত্র তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য, তোমার সাথে তোমার জন্য এই নতুন শীতলের জন্ম হয়েছে শিখি মারা গিয়ে। এরপরে কবির পরশুরামের সাথে কথা বলতে চায়, ফোনে স্পিকারটা অন করতে বলে। স্পিকার অন করতেই পরশুরামকে বলছে, আমি আপনার সাথে মিট করতে চাই। কি লাগবে আপনার? বাড়ি, গাড়ি, টাকা পয়সা, বিদেশ ভ্রমণ, কি লাগবে সবটা দেব, বিনিময়ে এখান থেকে আমাকে বের করে দিন। আমার গতকালকে বিয়ে হয়েছে, আমার বউ এখনো কনের সাজেই আছে, কেঁদে কেঁদে তার অবস্থা খারাপ হচ্ছে। তার সাথে না হলেও অন্ততপক্ষে তার বাবা কর্ণ চ্যাটার্জির সাথে একবার মিট করুন। আপনি দর হাঁকুন, অ্যাকশন হোক। আপনি কত টাকায় বিকোবেন বলুন, আপনি যা খুশি চাইতে পারেন। তখন উত্তরে পরশুরাম বলছে, সরি, কিছু কিছু জিনিস বিক্রি হয় না। সরি মাই ডিয়ার, এরকম একটা প্রপোজাল একটা অফিসারকে দিও না, জেল থানায় ঢুকে মেরে আসবো। অ্যান্ড ট্রাস্ট মি, এমন মার মারবো না টেংরি ভেঙে দেব, পরশুরাম বলছে। তো পরশুরাম এই বলে কিন্তু ফোনটা রাখতে বলে। শীতল তখন পরশুরামকে ফোনটা কাটতে বারণ করে, আর বলছে যে আমার টার্গেট তুমি, ৫০ লাখ টাকায় ডিল হয়েছে, ২৫ লাখ টাকা আমি অলরেডি পেয়ে গেছি, আর তোমাকে শ্যুট করার পর বাকি ২৫ লাখ টাকাটাও আমি পেয়ে যাব। আমার লোক সবসময় তোমার দিকে নজরদারি করে রেখেছে ছায়ার মতো। তুমি যেই দোকানে যাচ্ছ, কোনো কিছু কিনছো বা যা কিছু করছো, কিছু খাচ্ছ, সব কিছু কিন্তু নজরদারিতে আছে। আর যেদিন সুযোগ পাবো একটা ছোট্ট বুলেট, ব্যাস তোমার খেল খতম। এটা বলাতে পরশুরাম তাকে বলছে যে সেরকম কোনো বুলেট এখনও তৈরি হয়নি যাতে পরশুরামের নাম লেখা আছে। শীতল বলছে, হ্যাঁ জানি, বাট এসপিজি লেখা আছে এমন বুলেট তো পাওয়া যাবে, তাই না? ছাপোষা মধ্যবিত্ত, এই বলে ফোনটা কেটে দেয়। ওদিকে পরশুরাম হ্যালো হ্যালো বলতে থাকে, আর হঠাৎ পেছন থেকে তটিনী সেখানে এসে পড়ে। এসে জিজ্ঞাসা করছে, কার সাথে কথা বলছিলে, আর কোন বুলেটের কথা বলছিলে? তো তটিনী তো জিজ্ঞাসা করছে কোন বুলেটের কথা বলছিলে। পরশুরাম তখন তটিনীকে বলছে, ওই যে তোমার বাপের বাড়িতে যে গুলিগালা চলছিল না, ওই দুজন গুন্ডারা তো গুলি লেগেছিল। তটিনী বলছে যে তুমি কি করে জানলে? বলে যে থানা থেকে ফোন করেছিল। তখন বলছে, ও আচ্ছা। তটিনী বলছে, জানো তো আমার খুব ভয় লেগে গেছিল। আচ্ছা তুমি আমার থেকে কোনো কিছু গোপন করছো না তো? পরশুরাম তখন
তটিনীর একের পর এক প্রশ্ন দেখে একটু ঘাবড়ে যায়। তাকে কি বলবে বুঝতে না পেরে তাকে গাছে টেনে নিয়ে বলে যে তোমার কাছে গোপন কেন করব, তুমি রেডি হয়ে গেছো তো? মাথায় রেখো আমরা কিন্তু কর্ণ চ্যাটার্জির বাড়িতে যাচ্ছি, লোকটা কিন্তু খুব ডেঞ্জারাস। তটিনী বলছে শুধু চিনি না, খুব ভালো করে চিনি। এই বলে কিন্তু কিছু একটা ঘটনার কথা তার মনে হচ্ছে, মানে তটিনীও কিন্তু কিছু একটা ঘটনা আড়াল করছে আর বলছে পুরনো হিসেব বাকি আছে তো, সেটা এখনো মেলেনি। তারপর আবার কথা পাল্টে বলছে লেট হয়ে যাচ্ছে, চলো তাড়াতাড়ি যেতে হবে। ওদিকে জেলে শীতল কবিরকে বলছে চিন্তা করো না, পরের ডেটে তটিনী কোর্টে আসবে না। কবির বলছে আপনি এত কনফিডেন্ট হয়ে কি করে বলছেন যে, মানে কনফিডেন্সের সাথে কি করে বলছেন যে আসবে না? বলছে যে শুধু কোর্টে কেন, প্রয়োজন পড়লে শহরেই থাকবে না। বলে চলে যেতেই কবির আবার পেছন থেকে তাকে জিজ্ঞাসা করছে শুনুন, আপনি এই কেসের সাথে কিভাবে যুক্ত, কিভাবে চেনেন ওই পরশুরামকে? শীতল তখন তাকে বলছে এত প্রশ্ন করছো কেন? এরপর ডোডোকে দেখিয়ে বলে এই ছেলেটা তটিনীর শ্লীলতাহানি করেছিল, তার খেসারত তোমাকে দিতে হচ্ছে। এই বলে চলে যায়। ওদিকে তটিনী আর শিবপ্রসাদ মুখার্জি, মানে শিবপ্রসাদ আর কি, মুখার্জি বাড়িতে পৌঁছয়। আর তাকে দেখে আরাধ্যা বলছে ছর্দি ভাই তুই, আমি ভাবছিলাম যে তুই আসবি না। তটিনী তখন তাকে নিয়ে মানে বেরিয়ে যেতেই আয়ুষী বলছে বিবেক দংশন হচ্ছে, তাই ভাবছে যে যাই একটু উপকার করে আসি। সত্যিটা তো খুব ভালো করে জানে যে ওর জন্য ওর জীবনটা, ওর বোনের জীবনটা একেবারে তছনছ হয়ে গেছে। আর আমি শিওর যে তটিনী শুধু ওকে ওই বাড়িতে পৌঁছে দেবে, ব্যাস তারপর ওখান থেকে উধাও হয়ে যাবে। এটা শুনে বৌমণি আয়ুষীকে বলছে উল্টোপাল্টা কথা বলাটা এবার বন্ধ কর, বুঝতে পেরেছিস? ক্রাইসিসটাকে বোঝার চেষ্টা কর, তো জিভটা ক্রমশ ধারালো হয়ে যাচ্ছে, ঠিক কর। আরাধ্যার মা বলছে তটিনীর তো কোনো সমস্যা নেই, ও তো এখন সমস্যা মুক্ত। ও তো কোর্টে গিয়ে কবিরের এগেনস্টে স্টেটমেন্ট দিয়েছে আর বলেছে সে নাকি ও সন্তানদের কিডন্যাপ করেছে, আর তার সঙ্গে নন্দিনীও তালে তাল মিলিয়েছে। এই বাড়ির দুই মেয়ে বোনের জীবনটা নষ্ট করছে। তটিনী খুব রেগে যায়, বলছে আমি কোনো সর্বনাশ করিনি কাকি, আজকে তোমার মেয়ে কোণে মানে কোণের পোশাকে দাঁড়িয়ে আছে বলে তুমি আমাকে এতগুলো কথা শোনাচ্ছ। আর যেদিন আমার ছেলেটাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল তখন তুমি কোথায় ছিলে? কে ছিল? জিৎ মুখার্জি ছিল? সত্যজিৎ মুখার্জি ছিল? এই কথাগুলো কাকিকে বলছে, আয়ুষীকে বলছে, মানে তাদের কানের কাছে গিয়ে বলছে তোমরা ছিলে? কেউ তো ছিলে না। প্রত্যেক মুহূর্তে আমার ছেলে মেয়েকে মেরে ফেলার একটা হুমকি আসছিল আমার কাছে। এরপর তার কাকিকে প্রশ্ন করছে যদি আমার ছেলের কোনো কিছু হয়ে যেত কে দায়িত্ব নিত? তুমি নিতে? এই পরিবার নিত? কে দায়িত্ব নিত? কেউ নিত না। কবির ঠিক বিয়ে করে নাচতে নাচতে বউকে নিয়ে চলে যেত। আর আমার কি হতো একেবারে ভেবে দেখেছো? তখন বৌমণি তটিনীকে একটু শান্ত হতে বলছে, বলছে অনেক গুরু দায়িত্ব তোর উপর, তুই ওকে শ্বশুরবাড়িতে পৌঁছে দিবি বলেছিস। বলছে আমি জানি না যে তুই কোন ধাতু দিয়ে তৈরি, এত কিছু হওয়ার পরেও এই দায়িত্বটা তুই নিয়েছিস কেন? এই পরিবার বারবার তোকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। এরপর তটিনীকে যখন আরাধ্যাকে নিয়ে যেতে বলে তখন শিবপ্রসাদ সেখানে এসে পড়ে। তখন তাকে দেখে বৌমণি বলছে একটু চা খেয়ে যেতে বলছে আর কি। তখন উত্তরে সে বলছে এই পরিস্থিতিতে চা খাওয়া যাবে না, আর আপনার বাড়িতে তো আবার দামি চা পাতা, সেটা আবার আমার সহ্য হবে না। মধ্যবিত্তের পাকস্থলী তো, দামি জিনিস সহ্য হয় না। আয়ুষী তখন বলছে যে কি সত্যজিৎ মুখার্জির উপর শোধ নিচ্ছ নাকি? উত্তরে তখন শিবপ্রসাদ আয়ুষীকে বলছে তোমার বয়স আর তোমার ভাষা এই দুটো বোঝাচ্ছে যে এই পরিবারের শিক্ষার মাপকাঠিটা ঠিক কী। লঘুগুরুর জ্ঞান তোমার নেই, বিশ্বাস করো। আমি পিককে ঠিক এইভাবে মানুষ করব না, এরকম অমানুষ করব না। এটা শুনে আয়ুষী কিন্তু তার জামাইবাবুর উপর চিৎকার করে বলছে তুমি কি বলছো? বৌমণি তখন তাকে চিৎকার করে বারণ করে। শিবপ্রসাদ তখন বলছে ছেড়ে দিন, ওকে চিৎকার করতে দিন। এটা ওর অর্থ বলছে, পাওয়ার বলছে, কারণ ও ভাবতেই পারেনি যে তটিনী গাঙ্গুলির মতো একজন মধ্যবিত্ত মহিলা ওদের সবাইকে এক তুড়িতে চোখে আঙ্গুল দিয়ে সবটা দেখিয়ে দেবে। এরপর তটিনী আরাধ্যাকে নিয়ে যখন চলে যাচ্ছে তখন তার কাকি গাড়ি বের করার কথা বলছে। তটিনী তাকে বারণ করতে বলে তার বরের যে গাড়িটা আছে সেই গাড়িটা করেই তারা যাবে। আয়ুষী তখন বলছে যে ওই খাটাফাটা গাড়িটা, মানে পক্ষীরাজ বলে ব্যঙ্গ করছে। শিবপ্রসাদ বলছে হ্যাঁ ওটাও তেলে চলে, তেলের যে দাম তোমার বাবা যেই দাম দেয় আমিও ঠিক সেই দামেই, কিন্তু মানে সেই দামটাই দিয়ে পেট্রোলটা ভরি আর কি। তো এই বলে আরাধ্যাকে নিয়ে বের হচ্ছে। দরজার কাছে আসতে আরাধ্যা আবার তার মাকে বলছে যে সে এবার ফাইনালি বিদায় নিচ্ছে। ওই চালটার কথা জিজ্ঞাসা করে। তটিনী বলছে কিসের চাল? তখন বৌমণি সেই চালটা নিয়ে আসে আর তটিনীকে বলে এইটুকু চালও বাঁচিয়ে রেখেছিল। এরপর আরাধ্যা তটিনীকে তার আঁচল পাততে বলে আর সেই আঁচলে সেই চালটা দিয়ে তার দিদির ঋণ শোধ করতে বলে, মানে শোধ করবে এই কথাটা বলে। তটিনীও সেই মতো করে আঁচলটা পেতে দেয় আর
তার বোন আরাধ্যা সেখানে সেই আঁচলে চালটা দিয়ে বলে, আমাকে শ্বশুরবাড়ি পৌঁছে দিচ্ছিস তো, সেই দিনটা আমি আগেই শোধ করে দিলাম, চল আমাকে এবার নিয়ে চল। এই বলে পরশুরামের গাড়িতে করে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এরপরে কর্ণ চ্যাটার্জির বাড়িতে পৌঁছে যায় পরশুরাম আর তার স্ত্রী তটিনী। কর্ণ চ্যাটার্জি কিন্তু তাদেরকে দেখে অবাক। তটিনী বলছে, আপনার বাড়ির বউ এসেছে, গাড়িতে আছে, ওকে বরণ করতে হবে তো। কর্ণ চ্যাটার্জি তো না শোনার ভান করছে, বলছে কি হলো, শুনতে পাচ্ছেন না আপনি? তখন পরশুরাম কিন্তু চুপ করতে বলছে, বলে না তুমি চুপ করো, দোহাই তোমার, আমি সবসময় তোমার মতো আপোষ করে চলতে পারবো না। শুনুন, সেই আয়ুষী চ্যাটার্জির কথা বলছি, যার গোত্রান্তর হয়েছে, আপনি যার শ্বশুরমশাই, যান গাড়িতে গিয়ে বরণ করুন, তাকে নিয়ে আসুন বাড়িতে। কর্ণ চ্যাটার্জি কিন্তু তবুও না শোনার ভান করে যাচ্ছে। এরপর বলছে, বাড়ির মহিলাদের ডাকুন, আরাধ্যা অপেক্ষা করছে, তাকে বরণ করতে হবে। কর্ণ চ্যাটার্জি যখন বলছে, এই বাড়িতে এই মুহূর্তে কোনো মহিলা নেই, শুনে তটিনী বলছে, ঠিক আছে, সে নিজেই বরণ করবে। এই বলে বরণ ডালা নিতে বাড়ির ভেতরে চলে যায়। তখন সিকিউরিটিরা তাকে বাধা দেয়। কর্ণ চ্যাটার্জি তখন শিবপ্রসাদকে বলছে যে তোমার বউকে এখান থেকে কিন্তু নিয়ে চলে যাও, এই বলে এখান থেকে বেরিয়ে যেতে বলছে। এরপর শিবপ্রসাদ কর্ণ দুজনেই কিন্তু তটিনীকে বারণ করছে। তটিনী তো কোনো কথা শুনবে না, গাড়ি থেকে বাড়ির বউকে আনতে চলে যায় আর বলছে যে অধিকার যখন কেউ দেয় না তখন সেটা কেড়ে নিতে হয়। আর আরাধ্যার হাত ধরে কর্ণবাবু সামনে নিয়ে আসে আর বলছে, এই যে আপনার বাড়ির বউ, আপনার পুত্রবধূ আপনার বাড়ির চৌকাঠে দাঁড়িয়ে আছে। কর্ণ চ্যাটার্জি তখন বলছে, কেউ আমার পুত্রবধূ নয়, ওই বাড়ির সাথে আমার কোনো সম্পর্ক নেই, যাও যাও, আমার সময় নষ্ট করো না। তো বলছে, যাও, আমার সময় নষ্ট করো না, কর্ণ চ্যাটার্জি বলছে। আর আরাধ্যাকেও এখান থেকে বেরিয়ে যেতে বলছে। আরাধ্যা বলছে, আমি আপনার ছেলের বউ, আমাদের ভালোবেসে বিয়ে হয়েছিল, দুটো পরিবার মেনেও নিয়েছিল, আপনিও সেই বিয়ের সাক্ষী, তাহলে কেন আমাকে ঢুকতে দেবেন না? কর্ণ চ্যাটার্জি তো পরিষ্কার বলছে, তোমার এই বাড়িতে ঢোকার কোনো অধিকার নেই। আর ওদিকে তটিনী বলছে, ও তো আজকে ঢুকবেই। এরপর তো জোর করে বোনকে ঘরে ঢুকাচ্ছে, আর কর্ণ চ্যাটার্জি কিন্তু হাত ধরে নিয়েছে যে ঢুকবে না, বলছে হাতটা ছাড়ুন, বলছে ও ঢুকবে না, আবারও বলছে হাতটা ছাড়ুন, বলছে ও ঢুকবে না, এই নিয়ে 3-4 বার বলতে থাকে। শেষে একদম এক ঝিটকা দিয়ে তটিনী হাতটা ছাড়িয়ে দেয়। ওদিকে পরশুরামও মারতে আসবে কি নিজেকে কন্ট্রোল করে নেয়, দেখে যে তটিনী সিচুয়েশনটাকে কন্ট্রোল করে নিল আর কর্ণকে সামলে নিল। কর্ণর হাতটা ধরে নেয় তটিনী আর বলছে যে ও আজকে বাড়িতে ঢুকবেই, কেউ আটকাতে পারবে না, আর আপনি যত পাপ করেছেন সব পাপের এবার ইতি হোক, বলে সেই কিন্তু সেই ঘটনার কথা বারবার করে মনে করছে তটিনী। কোনো একটা পুরনো রাগ আছে কর্ণ চ্যাটার্জির উপরে তটিনীর। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে আমাদের জানাতে ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতেও কেউ ভুলবে না। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।